নিজেরাই মেরেছে এই ভারতবর্ষের মানুষকে, এটা তো দেখাতে হবে। নিজেরাই মেরেছে এই ভারতবর্ষের মানুষকে, মানুষটা তো দেখাতে হবে। দেখাতে বহু গেম হয়, গেম মানে খেলা, সব গেমের নাম জানি না, এটা একটা গেম। খাগড়াগড় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী বলছেন যে করেছে। মুর্শিদাবাদের ঘটনার পরে দায় দিচ্ছেন বিএসএফ করেছে। কাজেই উনি ওনার দলের যিনি বলেছেন, দলের কথাই বলেছেন, ওদের পলিসি এগুলো। বাংলাদেশের হুচি জঙ্গি যা বলে এখানে তৃণমূল তাই বলে। পাকিস্তানের লস্করে তৈবা আর জৈশে মোহাম্মদ যা ভাবে এখানকার তৃণমূলের নেতারা তাই ভাবে। এতে দোষের কিছু নেই। যিনি বলেছেন ওনার দলনেত্রীর আদেশে শিরোধার্য করেছে। উনি বলেছিলেন খাগড়াগড়ের বিস্ফোরণ করিয়েছে, মুর্শিদাবাদের বিএসএফ করিয়েছে। এমনকি এ ধরনের অনেক নেতা অন্য দলেরও, তারা তো বলেছিলেন কার্গিল যুদ্ধের সময় নওয়াজ শরীফ আর অটল বিহারী বাজপেয়ী চুক্তি করে কার্গিল যুদ্ধ করছে। সম্ভবত নখানা ট্রেনিং ক্যাম্প পাক অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, সেটা ভারতীয় বিমান বাহিনী গিয়ে ভেঙে এসছে। তাতে অনেক সন্ত্রাসবাদী, মাদ্রাসার লোকজন, মসজিদের লোকজন মারা গেছে। কেউ বলছেন 200, কেউ বলছেন 250। কিন্তু বিশাল সংখ্যক মানুষ বা সন্ত্রাসবাদী এই হামলায় মারা গেছে। আর তাদের শেষকৃত্যতে পাকিস্তানের সেনাবাহিনী ও অফিসাররা উপস্থিত থেকেছে। ফলে বোঝা যাচ্ছে একটা বড় মাপের আঘাত পাকিস্তান পেয়েছে। Revenge is not the answer. I also believe that only music can stop terrorism. আজকের দিনে কোনো যুদ্ধ নেই। বড় কথা হচ্ছে কোনো যুদ্ধ হচ্ছে না। একাত্তরে ঘোষিত যুদ্ধ হচ্ছিল, ভারতবর্ষকে দুফ্রন্টে যুদ্ধ লড়তে হচ্ছে। আজকের দিনে কোনো যুদ্ধই নেই, ভারত তো যুদ্ধে নামেনি। কাজে এখানে মধ্যস্থতা, আলোচনা কোথা থেকে আসছে? প্রধানমন্ত্রী বা ভারত সরকার তো স্পষ্ট করেছে যে কোনো মধ্যস্থতার বিষয় নেই, আর কাশ্মীর নিয়ে আলোচনা মানে প্রিয়কে ফেরত দাও আর তোমার সন্ত্রাসবাদীদের আমাদের হাতে। আমরা হঠাৎ যুদ্ধবিরতি মেনে নিতে গেলাম কেন? ভারত কেন আমেরিকার কথাই শুনলো? যেখানে আমাদের সেনাবাহিনী প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছিল, সেখান থেকে কেন আমেরিকার কথা শুনে আমরা যুদ্ধবিরতি মেনে নিলাম? কেন তৃতীয় দেশ এর মধ্যে মধ্যস্থতা করছে বা করবে আগামী দিনে? দেখুন, এমন কোনো বিষয় নেই। আমরা তো জানি না, আমরা তো আর যুদ্ধ করছিও না, আমরা সিদ্ধান্ত নেওয়ার জায়গাতেও নেই। আমরা এক্ষেত্রে লেম্যান। কিন্তু যেটা আপনারা বলছেন এটা ঠিক না। ভারত তো যুদ্ধ শুরু করেনি। এই সমস্ত সন্ত্রাসবাদীরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সাধারণ নাগরিকদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে মেরেছে। সাম্প্রতিককালে পহেলগামে হিন্দু বলে খুন করেছে। তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে আদেশ দিয়েছে। তার জন্য তাদের যে ট্রেনিং ক্যাম্প, সম্ভবত নখানা ট্রেনিং ক্যাম্প পাক অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, সেটা ভারতীয় বিমান বাহিনী গিয়ে ভেঙে এসছে। তাতে অনেক সন্ত্রাসবাদী, মাদ্রাসার লোকজন, মসজিদের লোকজন মারা গেছে। কেউ বলছেন 200, কেউ বলছেন 250। কিন্তু বিশাল সংখ্যক মানুষ বা সন্ত্রাসবাদী এই হামলায় মারা গেছে। আর তাদের শেষকৃত্যতে পাকিস্তানের সেনাবাহিনী ও অফিসাররা উপস্থিত থেকেছে। ফলে বোঝা যাচ্ছে একটা বড় মাপের আঘাত পাকিস্তান পেয়েছে, তাদের মিলিটেন্টরা পেয়েছে। তার কয়েকদিনের মধ্যে পাকিস্তান একটা কাউন্টার হামলা করেছে। এবার ভারত সেটাকে আটকেছে, শুধু তাই নয়, যখন কাউন্টার হামলা করে তখন ভারতীয় বিমান বাহিনী গিয়ে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটাকে ধ্বংস করবে। তারপর যুদ্ধ যদি থামাতে চায় পাকিস্তান, যুদ্ধ হবে না, কারণ যুদ্ধ তো ভারত শুরু করেনি, যুদ্ধ তো পাকিস্তানে শুরু করতে চেয়েছিল। ভারতের লক্ষ্য ছিল এই মিলিটেন্ট ক্যাম্পগুলোকে নিউট্রালাইজ করে দেওয়া, একটা প্রিসাইজ অ্যাটাক করে এটাকে ধ্বংস করে দেওয়া। ভারতের কাজ হয়ে গেছে, ফলে ভারতের যুদ্ধ করার কোনো প্রশ্নই ছিল না। যুদ্ধ করতে চেয়েছিল পাকিস্তান, তারা দেখেছে যুদ্ধ করে কোনো লাভ নেই, এটে উঠবে না, তারা সন্ধি চেয়েছে, সন্ধি হয়ে গেছে। তার জন্য তারা তৃতীয় কোনো দেশের কথা ভেবেছে, তাদের চাপের কাছে নথি স্বীকার করেছে। এই ধরনের যারা বলছেন তারা বাস্তব পরিস্থিতি না বুঝে বলছে। আমিও যে সব জানি তা নয়, কিন্তু আমার এটা খোঁজ খবর থেকে যা ধারণা হয়েছে, ভারত যুদ্ধে নামেও নি, কাজে ভারতের যুদ্ধ বন্ধ করার প্রশ্ন নেই। পাকিস্তান করতে চেয়েছিল, তারা রণে ভঙ্গ দিয়েছে।
কিন্তু ভারত তো যুদ্ধবিরতি মেনে নিল, তবে কি কোথাও গিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতও পেরে উঠছিল না, বা কোথাও গিয়ে একটা সমস্যায় পড়ছিল ভারত, সে কারণেই কি মেনে নিল ভারত এই যুদ্ধবিরতি? এদিকে আপনাদের মনে হয় এটা হতে পারে? এত প্রত্যেকদিন হাহাকার চলছে পাকিস্তানে, 9খানা 10খানা ওদের শিবির, সন্ত্রাসবাদীদের শিবির ধ্বংস হয়েছে। এয়ারপোর্ট বা যেগুলো বায়ুসেনার ঘাঁটি সেগুলো ধ্বংস হয়েছে। মনে শুনছি সোশ্যাল মিডিয়ায়, যদিও আজকে যে প্রেস কনফারেন্স করেছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, তারা এটাকে কিছু বলেনি, জানে না তারা যে ওদের যে নিউক্লিয়ার প্লান্ট আছে তার উপরে আক্রমণ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বলছে। আমার পক্ষে তো বলা ঠিক না, কিন্তু বাস্তবিক অর্থে পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারই নেই, আসেই না, কন্টেস্টেই আসে না। ফুটবল খেলায় যদি ব্রাজিলের সঙ্গে ভারতের ফুটবল ম্যাচ হয়, যেরকম অবস্থা হবে, ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধতেও তাই অবস্থাই হবে। কিন্তু যুদ্ধ ভালো না, হানাহানি বহু মানুষের ক্ষতি করে, যুদ্ধ না করাই সর্বশ্রেষ্ঠ পথ। যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও পাকিস্তান গুলিবর্ষণ করেছিল, গুলি চালিয়েছিল। তবে এই পাকিস্তানের সঙ্গে কি কোনো রকম শান্তি চুক্তিতে যাওয়াটা সম্ভব? কোনো রকম ভরসা করাটা উচিত এই পাকিস্তানের ওপর? পাকিস্তান সিমলা চুক্তি মানেনি। 71 সালের যুদ্ধের পরে তো সিজফায়ার আছে অফিসিয়াল। লাহোর সমঝোতা মানেনি। প্রধানমন্ত্রী বাজপেয়ীজি লাহোরে বাস নিয়ে গেছিলেন, সেই বাস কার্গিলে পৌঁছে গেছিল। বর্তমান প্রধানমন্ত্রী মোদী যেগুলো জানেন, কাজে এই কথা কখনো ভাববেন না পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি হবে। আমার মনে হয় না তেমন কিছু হতে চলেছে। তিনি তো বলেছেন ওরা গুলি চালালে এখান থেকে গোলা চলবে, এবং আমরাও দাবি করছি যে পাক অকুপাইড কাশ্মীর আমাদের চাই, সেটা নিয়ে আলোচনা হতে পারে। বাকি কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে না। দাউদ ইব্রাহিমকে ফেরত দেওয়া নিয়ে আলোচনা হতে পারে, মাসুদ আজহারকে গ্রেপ্তার করা নিয়ে আলোচনা হতে পারে, লস্করে তৈবার যে প্রধান হাফিজ সঈদ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে আলোচনা হতে পারে, আর পাক অকুপাইড কাশ্মীর ফেরত নেওয়া নিয়ে আলোচনা হতে পারে। কাজেই নিশ্চিন্ত থাকুন, ভারতবর্ষের সরকার, ভারতের প্রধানমন্ত্রী কঠোর হস্তে এর আগেও ব্যবস্থা নিয়েছেন, এবারও ব্যবস্থা নেবেন, আগামী দিনেও নিতেই চলেছেন। এর আগে দেখুন মুম্বাই হামলা হয়েছিল 26/11/2008। কেউ ভেবেছিল যে টেরর ক্যাম্পগুলোকে ভেঙে দিয়ে আসবে? ভারতীয় বিমান বাহিনী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পারমিশন চেয়েছিল, সেই পারমিশন পাওয়া যায়নি। কাজেই বারবার এটা ঘটেছে। কিন্তু পহেলগাঁও এবং এর আগে কাশ্মীরে যে সিআরপিএফের উপরে হামলা হলো 2018 সালে, দুটো ঘটনাতেই পরিষ্কার এই সরকারের মেরুদণ্ডটা বেশি শক্তিশালী। আক্রমণ হলে তার জবাব পাকিস্তানের মাটিতেই দেওয়া হবে। কিন্তু সিমলা চুক্তির সময় আমেরিকা মধ্যস্থতা করতে চেয়েছিল, তখন ইন্দিরা গান্ধী এটা মেনে নেননি। এখানেই সবাই প্রশ্ন তুলছে, অনেকে প্রশ্ন তুলছে যে ইন্দিরা গান্ধী এই আমেরিকার মধ্যস্থতা মেনে নিতে চাননি, কিন্তু নরেন্দ্র মোদী সেই আমেরিকার মধ্যস্থতায় মেনে নিলেন। তবে কি ইন্দিরা গান্ধীর শিরদাঁড়া সোজা ছিল এবং নরেন্দ্র মোদীর শিরদাঁড়া সোজা রাখতে পারলেন না তিনি? মধ্যস্থতা আসছে কোথা থেকে? সে সময় একটা যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধের সময় ওই সময়ের 71-এর গ্লোবাল সিনারিও আর আজকের গ্লোবাল সিনারিওর মধ্যে পার্থক্য আছে। তখন পৃথিবীতে দুটো মেরু ছিল, একটার নাম আমেরিকা, একটার নাম সোভিয়েত রাশিয়া। আজকের দিনে তেমন কোনো মেরু নেই। দ্বিতীয় কথা হচ্ছে আজকের দিনে কোনো যুদ্ধ নেই। বড় কথা হচ্ছে কোনো যুদ্ধ হচ্ছে না। 71-এ ঘোষিত যুদ্ধ হচ্ছিল, ভারতবর্ষকে দুফ্রন্টে যুদ্ধ লড়তে হচ্ছে। আজকের দিনে কোনো যুদ্ধই নেই, ভারত তো যুদ্ধে নামেনি। কাজে এখানে মধ্যস্থতা আলোচনা কোথা থেকে আসছে? প্রধানমন্ত্রী বা ভারত সরকার তো স্পষ্ট করেছে যে কোনো মধ্যস্থতার বিষয়ও নেই, আর কাশ্মীর নিয়ে আলোচনা মানে প্রিয়কে ফেরত দাও আর তোমার সন্ত্রাসবাদীদের আমাদের হাতে দাও, এটাতে আলোচনা হতেই পারে। কাজেই কোনো মধ্যস্থতার বিষয় নেই। যারা বলছেন তারা না জেনে বলছেন, ভুল জেনে বলছেন। Revenge is not the answer. I also believe that only music can stop terrorism. রূপঙ্কর বাগচি তিনি এই কথা বলছেন, গায়ক রূপঙ্কর বাগচি তিনি বলছেন যে শুধুমাত্র গানই টেররিস্টদের থামাতে পারে। তিনি এই বক্তব্যে বিশ্বাস করছেন। যাক না, গান গাইতে গাইতে পাকিস্তানে চলে যায়, কোনো অসুবিধা নেই। পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে গান গাক, আরও যে সমস্ত ওদের সন্ত্রাসবাদী ক্যাম্প আছে, জৈশ-ই মোহাম্মদ, লস্কর, এখন তো ভেঙে ভুঙে গেছে, যে কটা হাসপাতালে আছে সেখানে গিয়ে গান গাক না। এসব উন্মাদ, অর্ধ উন্মাদ, এদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। বলা মানে এদেরকে গুরুত্ব দেওয়া। বর্তমান পরিস্থিতিতে
বিভিন্ন দেশের অভ্যন্তরেই ভিন্ন সুর শোনা যাচ্ছে বিভিন্ন মানুষের থেকে। আর এবার তৃণমূল নেতা বিপাকে পড়লেন এমন মন্তব্য করে, তার মন্তব্য যে বিজেপি নিজেরাই মেরেছে, দেশের মানুষের সামনে দেখানোর জন্য তারা এত কিছু করছেন, কিন্তু তারা নিজেরাই মেরেছেন, এটা একটা প্রহসন, তারা প্রহসন তৈরি করেছেন। না, এটা তো এর আগেও তৃণমূলের সব থেকে বড় নেত্রী বলেছেন। খাগড়াগড় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী বলছেন যে করেছে। মুর্শিদাবাদের ঘটনার পরে দায় দিচ্ছেন বিএসএফ করিয়েছে। কাজেই উনি ওনার দলের যিনি বলেছেন, দলের কথাই বলেছেন, ওদের পলিসি এগুলো। বাংলাদেশের হুজি জঙ্গি যা বলে এখানে তৃণমূল তাই বলে। পাকিস্তানের লস্করে তৈবা আর জৈশে মোহাম্মদ যা ভাবে এখানকার তৃণমূলের নেতারা তাই ভাবে। এতে দোষের কিছু নেই। যিনি বলেছেন ওনার দলনেত্রীর আদেশে শিরোধার্য করেছেন। উনি বলেছিলেন খাগড়াগড়ের বিস্ফোরণ করিয়েছে, মুর্শিদাবাদের বিএসএফ করিয়েছে। এমনকি এ ধরনের অনেক নেতা অন্য দলেরও, তারা তো বলেছিলেন কার্গিল যুদ্ধের সময় নওয়াজ শরীফ আর অটল বিহারী বাজপেয়ী চুক্তি করে কার্গিল যুদ্ধ করিয়েছে। এই ধরনের কথাবার্তা দেশ বিরোধী দল করবেই, রাষ্ট্রবিরোধী দলের মধ্যে থেকে ধরনের কথা আসা স্বাভাবিক। সরাসরি একেবারে কেন্দ্রকে তোপ করে তিনি বলছেন যে রাম মন্দিরে এখন আর কেউ যায় না, যতই লীলা করুক। জগন্নাথ দেব এসে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, বিজেপি কোনো ঠাকুর তুলে এখন আর পারছেন না। পাশাপাশি তিনি অমিত শাহকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শ্রীকৃষ্ণ বলেও কটাক্ষ করতে ছাড়েননি। কারা কি বলেছে আমি জানি না, কিন্তু আমি বলতে পারছি, বলি যে তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবঙ্গের বাইরে কোথাও নেই। এখন বাকি যে দল আছে, ভারতীয় জনতা পার্টি সব থেকে বড় দল আজকের দিনে, আরও অনেক দল আছে যাদের একাধিক রাজ্যে হয়তো অস্তিত্ব আছে, তৃণমূলের নেই। কিন্তু এদের সম্পর্কে এই ধরনের মন্তব্য নিয়ে যত কম বলা যায় তত। অনেক ধন্যবাদ।